প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আর এই মহামারী করোনার মধ্যে যে যেখানে আছো আশা করি সুস্থ আছো। আর তোমরা তোমাদের পড়াশোনা ঠিকঠাক ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আহ বিস্তারিত আলোচনা করব সেটা হলো চতুর্থ অধ্যায় জীববিজ্ঞানের জীবনী শক্তি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসের আগে আমি একটু আমার নিজের পরিচয়টা দিয়ে নিচ্ছি যে আমি মোহাম্মদ রাসেল হোসেন, সহকারী শিক্ষক, জীববিজ্ঞান, পালংতুলা সার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর। মূল ক্লাস শুরু হওয়ার আগে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা ক্লাসটি যখন দেখবে তখন একটি খাতা কলম নিয়ে বসবে, তাহলে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রয়োজনে লিখে নিতে পারবে। চলো আমরা মূল ক্লাস শুরু করি। প্রথমে আসো যে জীবনী শক্তি বলতে আমরা কি বুঝি। জীবনী শক্তির এককটা জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে জীবনী শক্তি বলে। অর্থাৎ একটা উদ্ভিদের ভিতরে বা প্রাণীর ভিতরে যে বিভিন্ন রাসায়নিক বস্তু থাকে এবং যেই রাসায়নিক বস্তুর যে হাইড্রোজেন বন্ড থাকে, সেই হাইড্রোজেন বন্ধন ভাঙার মাধ্যমে জীব কিছু শক্তি পেয়ে থাকে। এই শক্তিকেই বলা হয় জীবনী শক্তি। এই জীবনী শক্তির যদি একক হিসাবে আমরা কোনো কিছুকে বিবেচনা করি, তাহলে সেই জীবনী শক্তির একক হবে এটিপি। এরপরে আসো যে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা কাকে বলে, অর্থাৎ বায়োলজিক্যাল কয়েল অথবা এনার্জি কয়েল। এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ার শক্তি সরবরাহ করে। এই জন্য এটিপিকে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয়। তোমরা জানো যে প্রত্যেকটা এটিপি যখন গঠন হয়, এই গঠন প্রক্রিয়া ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থাৎ এটিপি সরাসরি আমরা যদি আমরা একটু দেখি যে এটিপিটা কি কি নিয়ে গঠিত বা কি কি এখানে আসছে, তা তোমরা জানো যে ডিএনএ এবং আরএনএর গাঠনিক উপাদান হলো অ্যাডেনিন। এটি একটি নাইট্রোজেন বেস। এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু যুক্ত হয়ে তৈরি করে এডিনোসিন। এই এডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে একটি, দুটি এবং তিনটি ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়ে যথাক্রমে এডিনোসিন মনোফসফেট, এডিনোসিন ডাইফসফেট এবং এডিনোসিন ট্রাইফসফেট গঠন করে। এই এডিনোসিন ট্রাইফসফেটকে সংক্ষেপে বলা হয় এটিপি। তাহলে তোমরা বুঝতে পারছো যে একটা এটিপি আসলে কি কি নিয়ে গঠিত। এক নাম্বারকে আমরা বলতে পারি নাইট্রোজেন বেস, তার সাথে থাকবে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার। এই দুটা যখন একাত্রে মিলিত হয় সেটাকে বলা হয় এডিনোসিন। এই এডিনোসিনের সাথে ইনঅর্গানিক ফসফেট যখন যুক্ত হয় এবং সেখানে এটিপি তৈরি হওয়ার জন্য 3টা ফসফেট মূলক যখন যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় এডিনোসিন ট্রাইফসফেট। এই এডিনোসিন ট্রাইফসফেটটাই হলো মূলত এটিপি। এবং যখন এই এটিপি এটিপির বন্ধনগুলা ছিন্ন হয়ে শক্তি উৎপাদন করে, এই শক্তি উৎপাদন করার প্রক্রিয়াকে বলা হয় ডিফসফোরাইজেশন। আর যখন এটিপির তৈরি হলো প্রক্রিয়ার মাধ্যমে,
যে ফসফেট যখন যুক্ত হলো শক্তি নিয়ে, এই ফসফেট যুক্ত হওয়ার বিক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। এরপরে আসো যে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া বলতে কি বোঝো। তোমরা জানো যে সবুজ উদ্ভিদ যে প্রক্রিয়ায় সূর্য আলোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে বলা হয় সালেক সংশ্লেষণ। এবং তোমরা যদি প্রক্রিয়াটাকে একটু বিক্রিয়ার মাধ্যমে দেখতে পাবে যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করবে, সেখানে উপস্থিত থাকবে আলো এবং উপস্থিত থাকবে ক্লোরোফিল। তোমরা জানো যে সবুজ উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ক্লোরোফিল ধারণ করা, এবং আমরা একটু পরে জানবো যে ক্লোরোফিল কোথায় থাকে, কিভাবে থাকে সেগুলো। এটা যখন বিক্রিয়া করবে পর্যাপ্ত বা নির্দিষ্ট মাত্রার আলোর সাথে, যখন আলোর উপস্থিত যখন এই পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি করবে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ, সাথে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন। এই পানি এবং অক্সিজেনকে বলা হয় সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার বায়ো প্রোডাক্ট। এবং এই যে গ্লুকোজ তৈরি করলো C6H12O6, এটা কি বলা হবে যে সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার মুখ্য উৎপাদ, অর্থাৎ মেইন যে প্রোডাক্ট, সেটা হলো আমাদের শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। এখন এই সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার যদি আমরা প্রয়োজনীয় যে উপকরণ সেগুলো যদি আমরা একটু আইডেন্টিফাই করি স্পষ্টভাবে, তাহলে আমরা দেখব যে 1 নম্বরে যেটা আছে সেটা হলো ক্লোরোফিল, আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড। এই চারটা যখন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে, তখন সেই প্রক্রিয়াটাকেই বলা হবে সালেক সংশ্লেষণ। এবং তোমরা জানো যে পাতার মেসোফিল টিস্যু সালেক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। স্থল সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্ট্রোমা এবং পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। এবং জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তোমরা জানো যে আমাদের বায়ুমণ্ডলের তুলনায় পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। যেখানে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03%, সেখানে পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.3%। তাই জলজ উদ্ভিদে সালেক সংশ্লেষণের হার স্থল উদ্ভিদের তুলনায় কিছুটা বেশি। এরপরে আসো যে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে হলে কিভাবে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করে। এটা যে সালেক সংশ্লেষণ একটি জটিল প্রক্রিয়া এবং দীর্ঘ প্রক্রিয়া। 1905 সালে ইংরেজ শৈলতত্ত্ববিদ ব্ল্যাকম্যান এই প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করেন। একটাকে বলা হয় আলোক নির্ভর পর্যায়, যেটা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটাকে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়, যেটাকে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। অর্থাৎ আমরা যে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া হবে, সেখানে একটা পর্যায়ে আমাদের জন্য লাইটটা অপরিহার্য, এবং বাকি যে পদ যে অংশ থাকবে সেই অংশটা দেখব যে আমাদের লাইট যদি নাও থাকে তাহলে সেখানে কোনো তেমন সমস্যা নেই। তাহলে আলোক নির্ভর পর্যায় যেটা আছে সেটা আমরা একটু বিস্তারিত দেখি যে আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ কি, এখানে কি কি হয়, কি কি ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো আমরা দেখব।
এই পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এই পর্যায়ে সৌরশক্তির সাহায্য নিয়ে পানি ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রনে পরিণত হয়। পানির অণু এরূপ ভাঙ্গনকে বলা হয় ফটোলাইসিস। বিপুল পরিমাণ আলোক শক্তি রাসায়নিক শক্তি হিসাবে এটিপি এবং NADPH+ উৎপন্ন হয়। এই রূপান্তরিত শক্তি এটিপির মাধ্যমে সঞ্চিত থাকে। প্রোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি এবং অজৈব ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তোমরা যদি বিক্রিয়াটা দেখো তাহলে দেখবে যে প্রথমে আছে আমাদের এডিপি, এর সাথে ইনঅর্গানিক ফসফেটকে আমরা লিখতে পারি যে পিআই অথবা আইপি দ্বারা, এবং সেখানে থাকবে আলো এবং ক্লোরোফিলের বিক্রিয়াটা সম্পন্ন হয়ে তৈরি করবে এটিপি। আলোক পর্যায়ে সৃষ্ট এটিপি ও NADH একাত্রে আমরা এটাকে 2 বলতে পারি, যে আত্তীকরণ শক্তি বলে। এবং এখানে যে আমাদের দুইটা প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, আর এর মধ্যে পানির যে ফটোলাইসিস প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যে প্রথমে দেখতে পাচ্ছ যে পানির অণু ভেঙে যে আমাদের অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন তৈরি করে, এবং এই প্রক্রিয়াটা সালেক সংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে যদি আমাদের ইলেকট্রন তৈরি না হতো তাহলে আমাদের পরবর্তী যে প্রক্রিয়া চালিয়ে নেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা হতো না। তাহলে সূর্য আলো এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পানির ফটোলাইসিস, যেটা আমাদের এই জায়গা প্রথমেই বলা হয়েছে। এরপরে এখানে বিপুল পরিমাণ যে রাসায়নিক শক্তি হয় সেই রাসায়নিক শক্তিটা হলো এটিপি এবং NADHTP উৎপন্ন হবে, যেটা আমাদের এই আলোক নির্ভর পর্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যে দেখব সেটা হলো যে আলোক নিরপেক্ষ পর্যায়, যেটাকে আমরা বলি অন্ধকার পর্যায়। এই পর্যায়ে আমরা দেখব যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য যে আলো দরকার ছিল এই পর্যায়টা সম্পন্ন হতে আমাদের আলো প্রয়োজন পড়ে না। তাহলে 1 নাম্বার যে কথা হলো সেটা হলো এই পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে পাতায় প্রবেশ করে এবং পাতার কোষে অবস্থিত 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ডাইফসফেট এর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তৈরি করে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড, যা ভেঙে গিয়ে তৈরি হয় 3 কার্বন বিশিষ্ট 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা হলো অস্থায়ী পদার্থ। এরপরে আলোক পর্যায়ের সৃষ্ট এটিপি এবং NADPH2 ব্যবহার করে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রক্সিল অ্যাসিটন ফসফেট পরিণত হয়। পরবর্তীতে ক্রমাগত সংগঠিত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একদিকে শর্করা এবং অন্যদিকে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 ডাইফসফেট হয়ে থাকে। অতএব 6 অণু কার্বন ডাই অক্সাইড থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হবার সময় কেলভিন চক্র 6 বার পরিবর্তিত হয়। অর্থাৎ একই বিক্রিয়াগুলো 6 বার পর্যায়ক্রমে ঘটতে থাকে
বা আবর্তিত হয়। এটা গেল আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়। এবং এই আলোক নিরপেক্ষ পর্যায় আহ, বলা হয় এই পর্যায়টাকে। এরপরে আসো যে এই যে সালোক সংশ্লেষণ আলোক নিরপেক্ষ পর্যায় এবং আহ, আলোর নির্ভর পর্যায়, এই দুটা পর্যায়ে আমাদের বিভিন্ন উদ্ভিদের মধ্যে যে সংগঠিত হয় সেই সংগঠন প্রক্রিয়ার মাধ্যমে যে আমরা দুটা প্রক্রিয়া দেখতে পাই, যে যখন আলোক নিরপেক্ষ পর্যায়টা চলতে থাকে এখানে দুই বা ততোধিক গতিপথ দেখা যায়। তার মধ্যে একটি গতিপথ হলো কেলভিন চক্র, আর একটা গতিপথকে বলা হয় হ্যাস অ্যান্ড স্ল্যাক গতিপথ। এখন দেখবো আমরা কোন কোন উদ্ভিদে কোন কোন ধরনের আহ চক্রগুলা সম্পন্ন হয়ে থাকে। প্রথমে আসো ক্যালভিন চক্র, যেটাকে C3 গতিপথ বলা হয় অথবা C3। এবং এই ক্যালভিন চক্র বা C3 গতিপথ যে উদ্ভিদে দেখা যায় সেই উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। তাহলে আমরা দেখি যে এই উদ্ভিদ এই চক্র সম্পর্কে। কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের এই গতিপথকে আবিষ্কারকের নাম অনুসারে কেলভিন, বেনসন ও ব্লামার চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র বলা হয়। ক্যালভিন তার এই আবিষ্কারের জন্য 1961 সালে নোবেল পুরস্কার পান। অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড হওয়ার কারণে এই চক্রটাকে C3 গতিপথ বলা হয়। এবং যে সকল উদ্ভিদে এই ধরনের কেলভিন চক্র দেখা যায় সেই ধরনের উদ্ভিদকে বলা হয় C3 উদ্ভিদ। এরপর আছে হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্র, যাকে C4 গতিপথ বা C4 উদ্ভিদ দেখা যায়, এটা বলতে পারো। অস্ট্রেলীয় বিজ্ঞানী এমডি হ্যাস ও সিআর স্ল্যাক 1966 সালে কার্বন ডাই অক্সাইড বিকিরণের আর একটি গতিপথ আবিষ্কার করেন। এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাই এই ধরনের গতিপথকে C4 উদ্ভিদ বলা হয়। উদাহরণ হিসাবে ভুট্টা, আখ, অন্যান্য সবুজ উদ্ভিদ, তারপর হচ্ছে মুঠা ঘাস, আমারান্থাস ইত্যাদিতে এই ধরনের রাসায়নিক বিক্রিয়া, এই ধরনের গতিপথ দেখা যায়। এরপরে আমাদের আসো যে সালেক সংশ্লেষণের প্রভাবক সমূহ, অর্থাৎ সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের বিভিন্ন ধরনের প্রভাবক ব্যবহার মানে দেখা যায়। তার মধ্যে আমরা যদি ধরন অনুযায়ী চিন্তা করি তাহলে এই প্রভাবক গুলাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা বাহ্যিক প্রভাবক, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। প্রভাবক কি কোন কোন জিনিসগুলা আগে একটু বলে রাখি। অর্থাৎ এই সালেক সংশ্লেষণ প্রক্রিয়াকে যে সকল বিষয় দ্বারা বা যে সকল কারণ এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে প্রভাবিত করে বা ত্বরান্বিত করে অথবা গতিকে হ্রাস করে, সেই সকল উপাদানগুলাকে একাত্রে বলা হবে প্রভাবক। তাহলে এখানে তো আমরা দেখতে পাচ্ছ যে এখানে দুই ধরনের প্রভাবকের কথা বলা হয়েছে, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। প্রথমে আসো যে বাহ্যিক প্রভাবক গুলা কি কি। আলো, কার্বন ডাই অক্সাইড, তারপরে তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। আর অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে আছে ক্লোরোফিল, পাতার বয়স ও সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম এবং এনজাইম। এখন আমরা আসলে এই যে এই জিনিসগুলোকে একটু বিস্তারিত যদি দেখি, তাহলে প্রথমে আসবে আলোর কথা। যে এর আগে আমরা আহ শুরুতেই আমরা এই অধ্যায় যখন আমরা শুরু করেছি সেই শুরুতে তোমরা দেখছো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার অপরিহার্য উপাদান হলো আমাদের আলো। আলো ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একেবারেই হতে পারে না। আবার
অতিরিক্ত আলোতেও এর বিক্রিয়াটা ভালোভাবে হতে পারবে না, মানে অতিরিক্ত হয়ে যাবে। তাই আমরা যদি দেখি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার আলোর গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা জাতীয় খাবার তৈরির যে প্রয়োজনীয় যে শক্তি সেটাই আলো থেকে আসে এবং আহ, সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয়ে থাকে। কার্বন ডাই অক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে। কিন্তু সব রকম আলো, অতিরিক্ত আলো আমাদের এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে প্রভাবিত করে, সেটা নেগেটিভ ভাবে। অর্থাৎ অতিরিক্ত আলো আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ার যে অত্যাবশ্যকীয় যে উপাদান, বিভিন্ন ধরনের এনজাইম এবং ক্লোরোফিল উৎপাদনটাকে কমিয়ে দেয়। সাধারণত 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য সবচেয়ে বেশি ভালো। এরপরে আসো কার্বন ডাই অক্সাইড। যে কার্বন ডাই অক্সাইডও তোমরা জানো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, সেই খাদ্য তৈরি করা যে কাঁচামাল হিসেবে দুটি জিনিস ব্যবহার, একটা হলো পানি এবং কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি হয়, মানে পরিমাণ তো যদি বেশি হয়, তাহলে আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া বেড়ে যাবে, কম হলে কম হবে। কিন্তু অতিরিক্ত মাত্রায় কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায়, তাহলে পাতার যে মেসোফিল টিস্যুর কোষের অম্লত্ব বেড়ে যায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোক সংশ্লেষের হার কমে যেতে পারে। অর্থাৎ অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য ভালো নয়। এরপরে আসো তাপমাত্রা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে। সাধারণত অতি নিম্ন তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রির কাছাকাছি এবং অতি উচ্চ তাপমাত্রায় অর্থাৎ 45 ডিগ্রির উপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলে না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত অর্থাৎ অপটিমাম যে টেম্পারেচারটা হলো, সেটা হলো 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 22 এর কম এবং 35 এর উপরে হলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হার কমে যায়। এরপরে আসো পানি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় উদ্দেশ্যে কার্বন ডাই অক্সাইডকে বিজারণের জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন এই পানি হতে আসে এবং পানির ঘাটতি হলে পত্র রন্ধ্রের রক্ষী কোষের স্ফীত হয়ে হারিয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। ফলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডের অনুপ্রবেশে বাধাগ্রস্ত হয়। অতিরিক্ত পানি ঘাটতির ফলে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে সালোক সংশ্লেষণে বাধাপ্রাপ্ত হয়। এরপরে আসে অক্সিজেন। বাতাসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে গেলে সালোক সংশ্লেষণের হার কমে যায় এবং অক্সিজেনের ঘনত্ব কমে গেলে সালোক সংশ্লেষণের হার বেড়ে যায়। তবে অক্সিজেন বিহীন একেবারে যদি অক্সিজেন পরিবেশে না থাকে, তাহলে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। খনিজ পদার্থ। ক্লোরোফিলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষণ করতে পারে না, ফলে পাতা হলুদ হয়ে যায়। কাজেই মাটিতে এইসব খনিজের অভাব হলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। এরপর আছে রাসায়নিক পদার্থ। অন্যান্য রাসায়নিক যে পদার্থগুলো আছে, তার মধ্যে বাতাসে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন। কোনো দূষিত গ্যাস থাকলে সালোক সংশ্লেষণ ব্যাহত হয়, একেবারে বন্ধ হয়ে যেতে পারে। যেগুলাকে আমরা আহ আহ বায়ু দূষণের অন্যতম যে যিনি কারণ হয়, সেই কারণগুলো যদি ঘটে, তাহলে আমাদের সালোক সংশ্লেষণ হারটা কমে যাবে। এরপরে আসো যে আমাদের অভ্যন্তরীণ প্রভাবক সমূহ। অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে আছে ক্লোরোফিল এবং পাতার বয়স, পাতার সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম এবং এনজাইম। এবং তোমরা ক্লোরোফিল সম্পর্কে এর আগেই বলা হয়েছে, তারপর আরেকটু বলে রাখছি। সেটা হচ্ছে যে ক্লোরোফিল হলো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পর্কিত একটি বিষয়। একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে এবং পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়, তখন নতুন ক্লোরোপ্লাস্টে সংশ্লেষিত হয়। নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদানের সৃষ্ট হারের উপরে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নির্ভর করে। সালোক সংশ্লেষণ ক্ষমতা রক্ষার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে
পরিমাণে পুনর্গঠিত হওয়ার প্রয়োজন। তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা যায় এবং সালেক সংশ্লেষণের হারটা কমে যায়। এরপর পাতার বয়স এবং সংখ্যা। আমরা যদি পাতার বয়স অর্থাৎ কচি পাতা এবং বয়স্ক পাতায় সালেক সংশ্লেষণের হার কম, অর্থাৎ যখন একটি পূর্ণ বয়স্ক পাতা যেটা সবুজ থকথকে থাকবে সেই সংখ্যার উপর ভিত্তি করেই আমাদের পাতার বয়সের উপর নির্ভর করে সালেক সংশ্লেষণের হার হ্রাস বৃদ্ধি পারে। এবং পাতার সংখ্যা যদি বেশি হয় তো সালেক সংশ্লেষণের হার বেড়ে যায়, পাতার সংখ্যা কম হলে সালেক সংশ্লেষণের হার কমে যায়। এরপর শর্করার পরিমাণ। সালেক সংশ্লেষণ চলাকালে শর্করা বহন কম হলে সেখানে জমা হয়ে থাকে, ফলে আমাদের সালেকশনের হার কমে যায়। অর্থাৎ বিকালের দিকে যখন পাতার সালেকশন প্রক্রিয়া প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং সেই শর্করা জাতীয় খাদ্য যদি পাতা থেকে অন্যান্য অঙ্গে না যেতে পারে তাহলে সেখানে দেখা যাবে যে আমাদের সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা হারটা কমে যাবে। পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের হার কমে যেতে পারে, কারণ সম্ভবত এই প্রক্রিয়া পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পটাশিয়ামটা অনুঘটকের মতো কাজ করে। এরপর আছে এনজাইম। সালোক সংশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন হয়। যদি এনজাইমের অভাব ঘটে তাহলে দেখা যায় সালোক সংশ্লেষণের হার কমে যাবে। আবার অতিরিক্ত এনজাইম তৈরি হলো সেখানে ক্লোরোফিল বা অন্যান্য যে রাসায়নিক বস্তু তাদের উৎপাদন বেড়ে যায়, কমে যেতে পারে, তার ফলেও আবার এই হতে পারে, সালোক সংশ্লেষণের হার হ্রাস পেতে পারে। এরপরে আছে জীবের সালোক সংশ্লেষণ নির্ভরশীলতা কারণসমূহ, অর্থাৎ জীবের ক্ষেত্রে নির্ভরশীলতার কারণসমূহ। এখানে কয়েকটা কারণ উল্লেখ করা হলো। সবুজ উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করে, কিন্তু কোনো প্রাণী তার নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য বিভিন্ন জৈব কাজের জন্য ব্যবহার করে এবং বাকি অংশ সঞ্চয় করে। এই খাদ্য থেকে প্রাণীরা জীবন ধারণ করে, তাই বলা হয় পৃথিবীর সকল জীবের খাদ্য প্রস্তুত হয় অক্সিজেনের মাধ্যমে, সালোক সংশ্লেষণের মাধ্যমে। সমস্ত শক্তির উৎস হলো সূর্য। একমাত্র সবুজ উদ্ভিদেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে, তাই বলা হয় জীবজগতের শক্তির একমাত্র উৎস হলো সালোক সংশ্লেষণ। 3 নাম্বার যে কারণটা সেটা হলো শ্বসন প্রক্রিয়ায় জীব অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কেবলমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেনের গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাই গ্যাসের আধিক্য দেখা যায়, কিন্তু সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন বায়ুমণ্ডল ত্যাগ করে বলেই পরিবেশের ভারসাম্য রক্ষিত হচ্ছে। তারপরে যে মানব সভ্যতার অগ্রগতি সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষ নির্ভরশীল। অম্ল, বস্ত্র, শিল্প সামগ্রী, ঔষধ, কলকারখানা, পেট্রোল, গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকেই পায়। পরিশেষে বলা যায় সালোক সংশ্লেষণ উদ্ভিদ না ঘটলে ধ্বংস হবে মানব সভ্যতা, বিলুপ্ত হবে জীবজগৎ। এরপরে আসো যে আমাদের C3 এবং C4 উদ্ভিদের পার্থক্য। আমরা বৈশিষ্ট্যগুলোকে যদি একটু এক সাইডে লিখি, তারপরে C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ। প্রথম হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ। কার্বন ডাই অক্সাইড গ্রাহক, অর্থাৎ কে কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে? C3 উদ্ভিদের ক্ষেত্রে রাইবোলোজ 1,5 ডাইফসফেট, কিন্তু C4 উদ্ভিদের ক্ষেত্রে ফসফইনল পাইরুভিক অ্যাসিড। এবার প্রথম স্থায়ী পদার্থ যদি ধরো তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর 4 নাম্বার হচ্ছে C4 উদ্ভিদের ক্ষেত্রে
অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তারপর 3 নম্বর হচ্ছে পরিমিত তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর C4 উদ্ভিদের ক্ষেত্রে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তারপর উৎপত্তি হচ্ছে মনে মনে করা হয় বেশিরভাগ শীত প্রধান অঞ্চলে উৎপন্ন লাভ করে। আর C4 উদ্ভিদের কথা বেশিরভাগ মনে হয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উৎপত্তি লাভ করেছে। তাহলে এরপরে তোমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ হবে আহ, আলোক নির্ভর পর্যায় ও আলোক নিরপেক্ষ পর্যায় এর বর্ণনা লিখে আনবে। তারপরে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সেই মহামারী করোনার কথা স্মরণ করে দিতে চাচ্ছি, কারণ মহামারী করোনাটা অত্যন্ত একটি ভয়াবহ। তোমরা বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আর একটা কথা বলি, সেটা হলো যে এই অনলাইন ক্লাসে আমরা যেহেতু দূর থেকে তোমাদের ক্লাসটা রেকর্ড করে দেই, তোমাদের অনেক জায়গায় হয়তো বা বুঝতে সমস্যা হতে পারে। তোমরা তোমরা আমাকে আমার এই ক্লাসে যে জায়গাগুলো বুঝতে পারবে না লিখে রাখবে, অথবা আমার ভিডিওর লিঙ্কে কমেন্ট করবে। পরবর্তী তোমাদের সমস্যা নতুনভাবে আবার কথা বলা যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।